আপনারা জানেন স্বাস্থ্য বিষয়ক সমস্যা ও তার চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেটি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, কোমর ব্যথা। আজকে আমরা কোমর ব্যথা নিয়ে কথা বলবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের আজকের সরাসরি আয়োজনে। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক এবং স্পাইন সার্জারি বিভাগ। পাশাপাশি তিনি চিফ কনসালটেন্ট বারাক পিআরপি মেডিকেল সেন্টার ধানমন্ডিতে কর্মরত আছেন। আর তার পাশে আছেন এম ইয়াসিন আলী, তিনি চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট ফিজিওথেরাপি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমেই প্রফেসর ডক্টর শহীদুল আপনার কাছে জানতে চাই যে কোমর ব্যথা, যেমনটি আমরা বলছিলাম যে আসলে কোমর ব্যথা ভোগে নেই এমন মানুষ আসলে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়। এই কোমর ব্যথার যে কারণটা যদি আমরা চিন্তা করি যে মেডিকেল গ্রাউন্ডে আসলে কী কারণে এই কোমর ব্যথাটা হয়। যেভাবে আপনাকে ধন্যবাদ, এবং আমরা আমাদের সকল দর্শককে আজকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। যে কোমর ব্যথার একটা কম্প্রিহেন্সিভ চিকিৎসা নিয়ে আমরা কথা বলবো। কারণ আমি যেমন আছি অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জন, আমাদের সঙ্গে আছেন আমাদের ফিজিও ইয়াসিন আলী সাহেব। সেজন্য আমরা দুজনেই কোমর ব্যথার যে কনজারভেটিভ চিকিৎসা এবং সার্জিক্যাল চিকিৎসা, এটা দুটো নিয়ে আমরা কথা বলবো এবং পোস্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট নিয়েও কথা বলবো। আমি এভাবে বলে থাকি যে কোমর ব্যথা বা লো ব্যাক পেন বা ব্যাক পেন হচ্ছে একটা বিরাট একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে আমরা সবাই সার্ভ করে থাকি। যেমন আমরা অর্থোপেডিক সার্জন বা স্পাইন সার্জনরা সার্ভ করে থাকি, নিউরো সার্জনরা কাজ করে থাকে এটা নিয়েই, ফিজিক্যাল মেডিসিনের লোকেরা, রিউমাটোলজিস্টরা এবং ফিজিওথেরাপিস্টরাও এটা নিয়ে কাজ করে থাকে। তার মানে হ্যাভ এ লটস অফ স্কোপ এবং লটস অফ প্যাশেন্ট। হ্যাঁ, আপনি বলছিলেন যে কোমর ব্যথায় ভুগে নাই এরকম মানুষের সংখ্যা কিন্তু বিরল। এরকম একটা ডাটা আছে, কিন্তু একটা সমীক্ষা আছে, পরিসংখ্যান আছে যে জীবনের মানে কোনো না কোনো পর্যায়ে কোমর ব্যথায় ভুগেছে এরকম মানুষের সংখ্যা 80 to 85%। তো আপনি কোমর ব্যথার কারণ জিজ্ঞেস করেছেন, এই বিষয়ে এবার কথা বলি। দেখেন, আমাদের কোমর ব্যথা আসলে কোন জায়গাটায় ব্যথা হইলে আমরা কোমর ব্যথা বলি। আমাদের যে বুকের যে হাড়, এটার পিছনের যে অংশ, মনে করেন যে বাউন্ডারি, লয়ার বাউন্ডারি যেখান থেকে শুরু হয়েছে, ওখান থেকে শুরু করে আমাদের একেবারে গ্লুটিয়াল মাসল আমরা বলি, যে নিতম্বের যে মাসল, ওইটার যে নিচের একটা মানে একটা বাউন্ডারি আছে, একটা ফারো আছে, ওই পর্যন্ত যত স্ট্রাকচার আছে, এখানকার কোনো প্যাথোলজিতে যদি এখানকার কোনো স্ট্রাকচারে যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়, তাহলে সেটার সিমটম নিয়ে আসে ব্যথা। তো এটা মনে করেন যে এখানে মাসল আছে, নার্ভ আছে, ভ্যাসেলস আছে, বোনস আছে, ডিস্ক আছে, এগুলো যে কোনো একটা অসুখ হলে এটা হতে পারে। তবে সবচেয়ে বেশি কারণ হলো স্পাইন রিলেটেড। আমরা জানি যে আমাদের স্পাইনাল কর্ড, স্পাইনটা মানে এখানে হাড় যেমন স্কেলিটন আছে, আবার তার ভিতরে মনে করেন নার্ভাস টিস্যু আছে ভিতরে, যে স্পাইনাল কলামের মধ্য দিয়ে এবং আমাদের যে ফোরামেনগুলো দিয়ে, হ্যাঁ, যে নার্ভ রুটগুলো এর হয় এইটা, এবং এর প্রতি হাড়ের মাঝখানে যে ডিস্ক ম্যাটেরিয়াল থাকে, সেই ডিস্কের প্যাথোলজির কারণেও মনে করেন যে কোমরে ব্যথা হয়। এছাড়া কিন্তু স্পাইন ছাড়াও যদি কারো আবার মনে করেন যে ইউটিআই হয়, যে পেশাবে ইনফেকশন বা কিডনিতে কোনো ইনফেকশন হয়েছে, পাইলোনেফ্রাইটিস হয়েছে, অথবা কোনো তার রেনাল সিস্টেমের ভিতর কোথাও কোনো স্টোন ফর্মেশন হয়েছে, হ্যাঁ, তাহলেও কিন্তু সেটা কোমর ব্যথা নিয়ে মনে করেন যে প্রেজেন্ট করতে পারে। এরপর এখানকার কোনো ভ্যাসেলস যদি থাকে, সেই ভ্যাসেলের যদি কোনো মানে থ্রম্বাস ফর্মেশন হয়, তাহলে সেটা যেমন হার্টের ভ্যাসেলে থ্রম্বাস ফর্মেশন হলে যেমন পেইন হয়, এখানকার কোনো ভ্যাসেলে থ্রম্বাস ফর্মেশন হলেও কিন্তু মনে করেন যে পেইন হতে পারে। তাহলে এইগুলোই মোটামুটি। আর এছাড়া মানে ইনফেকশন এবং টিউমারের কথা না বললেই নয়, যে যদি ইনফেকশন হয় মেরুদণ্ডের এই কোনো পর্যায়ে স্পাইনের, যেমন ডিস্কে যদি ইনফেকশন হয়, ডিস্কাইটিস বলি আমরা, সেটা হতে পারে পায়োজেনিক অথবা হতে পারে টিউবারকুলার। তারপরে মনে করেন যে এর কোনো পর্যায়ে টিউমার তৈরি হয়েছে, যে হতে পারে সেটা প্রাইমারি টিউমার অথবা সেকেন্ডারি টিউমার। হ্যাঁ, যে প্রাইমারি টিউমার বলছি আমরা যে টিউমারটা মেরুদণ্ডেই তৈরি হয়েছে, হ্যাঁ, তাহলে ওটা নার্ভাস টিস্যুকে যদি প্রেস করে, চাপ দেয়, তাহলে কিন্তু ব্যথা হতে পারে। আবার এরকম টিউমার আছে যে শরীরের অন্য জায়গায় তৈরি হয়েছে, কিন্তু সেটার কিছু একটা অংশ বা কিছু সেল রক্ত প্রবাহের মাধ্যমে এখানে মেরুদণ্ডে সেটেল করেছে, এখানে আবার সে লিশন ক্ষত সৃষ্টি করেছে,
তাহলে এটাকে বলি আমরা সেকেন্ডারি টিউমার। এটা সাধারণত মনে করেন ম্যালিগন্যান্ট বা ক্যান্সার জাতীয়। না প্রফেসর তাহলে এগুলোই কিন্তু কোমর যে কজগুলো বললেন আসলে এইগুলোই আসলে কজ, মানে যে স্ট্রাকচারগুলো আছে। আমরা যেটা দেখি প্রতিনিয়ত, আমরা আসলে অনেক হার্ড ওয়ার্কার আছে, অনেক পরিশ্রম করে ভার বহন করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোমর ব্যথাটা খুব আর্লি স্টেজেই ধরা পড়ে। এবং আপনাদের কাছেই শুনি প্রায় যে ডিস্কের সমস্যা, ডিস্কে প্রবলেম, বা আমাদের লেমেনের ভাষায় আমরা যদি বলি সায়াটিকা বাত, এরকম একটা শব্দ কিন্তু আমরা ব্যবহার করি। আসলে এই যে সায়াটিকা বাত বা ডিস্কের সমস্যা আপনি বলেছেন, ইনফেকশন, টিবির কথা বলেছেন, ক্যান্সারের কথা বলেছেন, আমরা নর্মালি যে কথাটা চিন্তা করি যে এখানে যে আমরা সায়াটিকা বাত, যেটা আমাদের লেমেনের ভাষা, এটা আসলে আমরা কি আপনারা কি বলেন এটা? রাইট, সায়াটিকা শব্দটা এসেছে সায়াটিক নার্ভ থেকে। যে আমাদের যে স্পাইনাল কর্ডটা ব্রেন থেকে শুরু হয়েছে, এবং এটা কোমরের যে অংশটা, মানে লাম্বোস্যাক্রাল রিজিয়নের যে স্পাইনাল যে অংশটা, এখানে থেকে প্রতি দুই হাড্ডির মাঝে মাঝে দিয়ে দুই সাইড দিয়ে নার্ভ বের হয় স্পাইনাল কর্ড থেকে। এবং এই যে আমরা বলি লাম্বার প্লেক্সাস, যে কোমরের যে অংশটা থাকে লাম্বার রিজিয়ন বলি, লাম্বার স্পাইন বলি, এখানকার লাম্বার প্লেক্সাসগুলো মানে রুটগুলো থেকে একটা মোটা একটা নার্ভ তৈরি হয়। ওই নার্ভটা আমাদের এই মনে করেন যে পিছন দিক দিয়ে যায়, রানের পিছন দিক দিয়ে যায়, ওইটাকে বলে সায়াটিক নার্ভ। তো ওই নার্ভের গোড়ায় যদি কোনো চাপ থাকে, তাহলে ব্যথাটা কোমর থেকে পায়ের একেবারে রগ বরাবর নিচের দিকে পুরো আঙ্গুল পর্যন্ত চলে যায়, ঝিনঝিন ছিনছিন করে। এটা মানে পেনটা অনুভূত হয়, যেটা ঠান্ডা বাতাসে মনে করেন যে করে বেড়ে যায়, বেন্ডিং হয়ে কাজকর্ম করলে বেড়ে যায়। তো এই যে সায়াটিক নার্ভের বরাবর যে ব্যথাটা, এটা কি বলা হয় সায়াটিকা। জি, ইয়াসিন আলী, আপনার কাছে একটু আসবো আমি। আপনি তো আসলে এই ফিজিওথেরাপি দীর্ঘদিন কাজ করেন, রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম নিয়ে আপনি কাজ করছেন। প্রফেসর শহীদুল যেভাবে বললেন যে আসলে ব্যথাটা যখন ছড়িয়ে একদম পায়ের পাতা পর্যন্ত আসে, যেটা আমরা বলি সায়াটিকা, বা ওনারা হয়তো পিএলআইডি বা এরকম বলে থাকে। তো এটা আসলে অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, যেমন এর মধ্যে ফিজিওথেরাপি কিন্তু একটা অন্যতম, কারণ এটা আসলে ব্যথা হলেই অপারেশন বা অনেক যে মেথডগুলো আছে একটা পর্যায়ে আছে, যে যেখানে ফিজিওথেরাপি একটা ভালো হলো। আপনি ফিজিওথেরাপির এই সায়াটিকা বাতের রোলটা কি, এটা যদি আমরা বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই স্যার যথার্থই বলেছেন, আসলে যে সায়াটিক নার্ভটার উপর কম্প্রেশন হয়, যে কারণে আমরা এটাকে সায়াটিকা বলি। এখন এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। দেখা যায় যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, অথবা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, এইভাবে বলা হয়। তো মাইল্ড এবং মডারেট হলে দেখা যায় কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সমাধান করা সম্ভব হয়। সেক্ষেত্রে আসলে ওই কয়েকটা কারণে এই ডিস্কের উপর কম্প্রেশনটা হতে পারে, বা নার্ভের উপর চাপ লাগতে পারে। সেটা হতে পারে ডিস্ক হার্নিয়েশনের কারণে, বা ডিস্ক বালজিংয়ের কারণে, অথবা স্পাইনাল ক্যানেল স্টেনোসিস থেকে। এখন কি কারণে হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে চিকিৎসাটা। তারপরেও আমাদের ফিজিওথেরাপিতে আমরা যেটা করি, ওই কম্প্রেশনটাকে রিলিজ করা। সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে খুব ভালো একটা ট্রিটমেন্ট মেথড আছে। আমরা যেটা করি, তাকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের পরে ওই জায়গাটাকে, যে যদি ডিস্ক হার্নিয়েশন হয়ে যায় বা ডিস্ক বালজিং হয়, সেটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায়। সেক্ষেত্রে আমাদের কিছু মেকানিক্যাল মেথড আছে, কিছু আছে ম্যানুয়াল এক্সারসাইজ। এই দুইটার মাধ্যমে আমরা ওই প্রথমে জায়গাটাকে একটু রিলিজ করি, মাসেল, মাংসপেশি, লিগামেন্টগুলোকে একটু রিলিজ করার পরে কিছু ম্যানুয়াল ট্র্যাকশন পদ্ধতি আছে, কিছু মেকানিক্যাল ট্র্যাকশন পদ্ধতি আছে, ওটার মাধ্যমে ডিস্কটাকে আমরা আবার ভিতরে নিয়ে আসি। এখন ডিস্কটাকে ভিতরে নিয়ে এলাম, আবার কাজে কর্মে আবার পিছুয়ে চলে গেল, তাহলে তো লাভ নেই। এই জন্য ওই যে স্ট্রাকচারটা, যেটা স্পাইনের চারপাশে যে মাংসপেশি, লিগামেন্টগুলো রয়েছে, সেগুলোকে আমরা স্ট্রেংথেনিং করি, শক্তি বৃদ্ধি করি, মানে ব্যায়ামের মাধ্যমে। পেশেন্টকে আমরা এডুকেট করি যে তার অ্যাক্টিভিটি, চলাফেরার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে। যেমন আপনি সামনের দিকে ঝুঁকে কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি খুব বেশি ফ্রিকোয়েন্টলি জার্নি করা হয়, জার্কিং হয়, ঝাঁকি লাগে, এরকম ক্ষেত্রে কোমরে একটা লাম্বার কর্সেট ইউজ করতে হবে। কিছু সিম্পল এক্সারসাইজ আমরা তাকে হোম বা বাসায় অ্যাডভাইস করে থাকি, যেটা করলে তার মাসেল পাওয়ারগুলো বাড়বে। তো প্রোগ্রামটা যদি করা যায়, তাহলে সে একদিকে রিকভারও হলো, সাথে তার প্রিভেনশন হিসেবে পরবর্তীতে রিকারেন্টলি যদি দেখা না যায়। ইম্পর্টেন্ট কথা বলছেন যে একটা হলো যে রিলিজ করা, আর একটা বলছেন যে স্ট্রেংথেনিং করা, মানে আশেপাশে যে মাসল, এতে করে তার একটা, এবং পরবর্তী লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে সে আসলে ভালো থাকতে পারে। আমরা আসবো এই ফিজিওথেরাপি আবার আসবো। প্রফেসর একটা শহীদুল, আপনার কাছে জানতে চাই যে কথাটি উনি বললেন যে আসলে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে ফিজিওথেরাপির কিছু রোল আছে। আসলে এই যে কথাটি বলছেন যে কোমরের ব্যথার, এটা যদি ট্রিটমেন্ট অপশনগুলো, আমাদের মতো অনেকের ধারণা আছে যে আপনাদের কাছে গেলেই আপনারা হয়তো সার্জারি কথা বলবেন, যে অপারেশন লাগবে, এই জন্য অনেকে হয়তো এই ব্যথা নিয়ে থাকেন বা টোটকা চিকিৎসা গ্রহণ করে। আপনার কাছে জানতে চাই আসলে আসল ট্রিটমেন্টটা কি? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন,
সার্জনদের কাছে আসলেই যদি আমরা অপারেশনের কথা বলতাম তাহলে তো সব রোগী হাসপাতালে বেডে চলে যেত, তাই না? যে এত দেখেন ফিজিক্যাল মেডিসিনের চেম্বারে অনেক পেশেন্ট, অর্থোপেডিক সার্জনদের চেম্বারে অনেক পেশেন্ট, নিউরো সার্জনদের চেম্বারে অনেক পেশেন্ট, ফিজিওথেরাপিস্টদের চেম্বারে অনেক পেশেন্ট। হ্যাঁ, তো তাহলে হসপিটালাইজ এবং অপারেশন কয়জনের করতে হচ্ছে, এটা কিন্তু মানে বিশ্বব্যাপী স্বীকৃত যে 5 to 10% মানুষের সার্জারি লাগে। তো তাহলে 100 জন যদি কোমর ব্যথার রোগী হয় তাহলে 10% যদি সার্জারি লাগে তাহলে আর 90% কিন্তু বিনা সার্জারিতে, বিনা অপারেশনে মানে চিকিৎসা করা হয়। তো এখন উনি কিন্তু মানে ফিজিওথেরাপির ভালো একটা রোল বলেছেন, যে বলেছেন যে না, যেটা ডিস্কটা যেটা বের হয়ে আসছে ওইটাকে ওনারা মানে ভিতরে ঢুকানোর চেষ্টা করেন। এটা আসলে সব ক্ষেত্রে সম্ভব হয় না, তবে মাইল্ড ডিস্ক প্রোলাপ যদি হয় তাহলে সেইটা তার মানে ওই যে সম্ভব, মানে ওনাদের কিছু টেকনিক আছে, ওই ধরনের কিছু মনে করেন ম্যানিপুলেশন করলে সেটা ভিতরে চলে যাবে। কিন্তু যে ডিস্কটা এক্সট্রুডেড ডিস্ক হয়ে আছে, যে একেবারে খুব একটা অংশ ছিঁড়ে বাইরে বের হয়ে আসছে, এটা বলে এক্সট্রুশন, যে মূল ডিস্কের সাথে কমিউনিকেশন আছে কিন্তু ডিস্কের একটা অংশ ছিঁড়ে অলরেডি বাইরে চলে আসছে, সেটাকে কোনো থেরাপি বা কোনো কিছু দিয়ে করা সম্ভব না। আবার একটা আছে সিকোয়েস্ট্রেটেড ডিস্ক, যেটা যে ছিঁড়ে ওই মানে তার মাদার ডিস্ক থেকে অনেক দূরে চলে যায়, আমরা ক্যানাল মাইস বলি অনেক সময়, ক্যানাল মাউস, যে ইঁদুর যেমন গর্তে লুকিয়ে থাকে ঠিক সেরকম। তাহলে এই ডিস্কগুলোর মনে করেন যে সার্জারি অবশ্যই লাগে, তাছাড়া পেন মনে করেন যে ফ্রি হয় না। উনি চমৎকারই বলেছেন যে এটা ডিস্ক যেটুকু মাইল্ড ডিস্ক প্রোলাপস যেটা হলো সেটাকে মানে ভিতরে মনে করেন যে আবার ব্যাক করালেন, তারপর সেটাকে কন্টেইন করার জন্য যে আবার যাতে ফার্দার বেরিয়ে না আসে সেজন্য ব্যাক মাসলের মানে এক্সারসাইজ করতে হয় এবং মনে করেন যে থেরাপি, এটা স্ট্রেনথেনিং হইলে তখন সে ভারী কাজ করলেও আর এটা রিপিট হবে না। তখন চিকিৎসার মধ্যে তো উনি বলেছেন যে ফিজিওথেরাপি আছে। তখন আমরা এটা কয়েকটা চিকিৎসা, যেমন আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি, আমরা এনএসআই মাসল রিল্যাক্সেশন দেই, তার নিউরোভিটামিন দেই, প্রিগাবালিন জাতীয় ওষুধ দেই, বর্তমানে মিরোগাবালিন আসছে, এগুলো দিয়ে থাকি। এরপরে ফিজিওথেরাপি একটা মনে করেন যে বড় রোল আছে, যেমন অনেকেই যে যারা মনে করেন যে বয়স্ক মানুষ যাদের কিডনি সমস্যা আছে, তো এদের ক্ষেত্রে এনএসআইডি বা পেইন কিলার দিলে মনে করেন যে তাদের কিডনিটা ক্ষতিগ্রস্ত ওদের যেতে পারে। এদের জন্য দুইটা অপশন খুব ভালো, একটা হলো ফিজিওথেরাপি আর একটা হলো আমরা যে এপিডুরাল ইনজেকশন দিই। এপিডুরাল ইনজেকশন স্পেশালি আমি এপিডুরাল পিআরপি দিই বাংলাদেশে, আর অন্যান্য পেন স্পেশালিস্ট যারা আছেন ওনারা তো এপিডুরাল স্টেরয়েড দেন। তো স্টেরয়েডেও মানে অনেক রোগী মানে সাময়িকভাবে বেশ আরাম পায়, কিন্তু পিআরপিটা সুপিরিয়র, কারণ এটার ওই স্টেরয়েডের মতো সাইড ইফেক্ট নাই, আর বায়োলজিক্যাল যে চিকিৎসা এবং এটার অ্যাকশনটা লং লাস্টিং অ্যাকশন। হ্যাঁ, তো এইটা মানে এটা একটু মনে করেন যে পিআরপি ইনজেকশনটা একটু মিনিমাল ইনভেসিভ একটা মনে করেন যে প্রসিডিউর। এরপরে বলছি যে অপারেশন যাদের লাগে, তো কিছু কিছু ইন্ডিকেশন আছে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপিতে ফেল করলো। হ্যাঁ, তো আবার অনেক সময় মানে সিভিয়ার ডিস্ক প্রোলাপস আছে কিন্তু রুগীরা চায় যে অপারেশন অ্যাভয়েড করতে সে, তো তখন আমরা বলি যে আপনি একটা ইনজেকশন দিয়ে দেখতে পারেন, একটা এপিডুরাল পিআরপি দিয়ে দেখতে পারেন, যদি ইমপ্রুভ করে তাহলে আমরা ফার্দার আরও 2 ডোজ দেবো, যদি ইমপ্রুভ না করে তাহলে আপনার অপারেশনের সিদ্ধান্তেই বহাল থাকতে হবে। আরেকটা অ্যাবসলিউট ইন্ডিকেশন আছে যে আমরা বলি কড-আইকুইনা সিনড্রোম। হ্যাঁ, আমরা প্রথমে শুধু কড-আইকুইনা সিনড্রোম নিয়ে আসবো, যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে প্যারালাইসিস এরকম হয়ে যায়, এটা আমরা আসবো আরো বিস্তারিত। ইয়াসির আলী, আপনার কাছে আমি জানতে চাই, স্যার যে কথাটি বলেছেন যে সার্জারি যে ইন্ডিকেশন মানে 10% রোগীদের সার্জারি লাগে। আচ্ছা, সার্জারি করার পর সার্জারি করলেন বা ওনার যে কজ আছে ব্যথার সরিয়ে দিলেন, এরপরে আপনার রিহ্যাবিলিটেশনের কি প্রোগ্রামগুলো নেন, পোস্ট সার্জিক্যাল রিহ্যাবিলিটেশন? জি, অনেক ধন্যবাদ। আসলে স্যার যথার্থই বলছেন যে 10% রোগীর তার সার্জারি প্রয়োজন, বা অনেক সময় যে কড-আইকুইনা সিনড্রোম ডেভেলপ করে তখন ইমিডিয়েটলি হয়তো তার সার্জারি করার প্রয়োজন পড়ে। এই রোগীগুলোকে মনে করেন সার্জারি পোস্ট সার্জিক্যাল যে রিহ্যাবিলিটেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রোগীকে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। যেমন সার্জারি পরবর্তীতে স্বভাবতই চিকিৎসকরা কিছু এক্সারসাইজ শেখালেও রোগীরা করতে চায় না, বা অনেকে একটু মানে ইগনোর করে, বা অনেকে মনে করে একটু বেড রেস্টে থাকলে ভালো হয়। তো এই ডিউরিং রেস্ট পিরিয়ড তার মাসেলগুলো আরও উইক হয়ে যায়। যে সুন্দর একটা সার্জারি করলেন, পরবর্তীতে দেখা যাচ্ছে ওই লেভেলটা ঠিক থাকলেও আরেকটা লেভেলে তার ডিস্ক প্রোল্যাপস হয়ে গেল ডিউ টু মাসেল উইকনেস এবং তার ইমপ্রপার পোস্টারের কারণে। এই কারণে যদি তাকে প্রপার রিহ্যাবিলিটেশন করা যায়, রিহ্যাবিলিটেশন বলতে আমরা পুনর্বাসন বলি, যেটা সে স্বাভাবিক যে জীবনের যাত্রায় ছিল, যে জীবনযাত্রা প্রণালীর মাধ্যমে ছিল, সেটাকে আবার ফিরিয়ে নেওয়া যাওয়া।
হয়তো সে একজন ডেস্ক জব করে বা একজন হেভি ওয়ার্ক করে অথবা একজন হয়তো ট্রাফিক সার্জন, তো তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে গেলে তার ব্যাক মাসেলগুলোর যে স্ট্রেংথ বাড়ানো দরকার এবং অকুপেশনাল যে হ্যাজার্ডগুলো অ্যাভয়েড করার জন্য কিছু গাইডলাইন থাকে, আমরা এগুলো দিয়ে থাকি। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি বিশেষে ভিন্নতা থাকে, যে যে কাজের সাথে রিলেটেড তাকে সেই রিলেটেড পোস্টার বা আর্গোনমিক্সগুলো মেনে চলা, কিছু সিম্পল এক্সারসাইজ তাকে গাইডলাইন মাধ্যমে আমরা দিয়ে থাকি। তো এটা করলে দেখা যায় যে রোগীটা রিকারেন্টলি আর সমস্যাটাই যাতে না ভোগে, মানে বারবার যাতে এই ব্যথাটা না হয় সেই জন্য আপনারা কিছু পোস্টার, এবং আমরা অনেক সময় দেখেছি যে চেয়ারের পজিশন, যদি অফিসিয়াল ডেস্ক জব করে চেয়ারের পজিশন বা চেয়ারের পিছনে কুশন দেওয়া বা তার মাসল এক্সারসাইজ বসে করা, এই জিনিসগুলো আপনারা অ্যাডভাইস করতে গেছি যাতে সার্জারি হলো এবং পরবর্তী যেন এটা আবার রিকারেন্স না হয়। প্রফেসর ডক্টর শহীদুল, আপনি বলছিলেন যে আমি যেখানে থামিয়েছিলাম আপনাকে, কর্ডা ইকুইনাস সিনড্রোম, আসলে কর্ডা ইকুইনাস সিনড্রোমটা আসলে কি বা এটা কি করে না? কর্ডা ইকুইনাস সিনড্রোম এটা একটা মানে অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ সার্জারি ফর লাম্বার ডিস্ক। হ্যাঁ, তো এটার সিমটমটা যদি আমরা একটু বলি, যে এটা হলে রোগীর মনে করেন 2 পা দুর্বল হয়ে যাবে, তারপর তার পেশাব ধরে রাখার যে ক্যাপাসিটিটা এইটা হ্যাম্পার হবে, মনে করেন যে তার পায়খানা করার যে নর্মাল যে রিদম এইটা হ্যাম্পার হবে, রোগী বুঝবে যে তার 2-3 দিনেও মনে করেন যে পায়খানাটা হচ্ছে না, বাউল মুভ করছে না। আরেকটা হলো পুরুষ রোগীদের ক্ষেত্রে তার সেক্সুয়ালি মানে ইম্পোর্টেন্সি ডেভেলপ করে, তার পেনিস ইরেক্ট হয় না। হ্যাঁ, এবং তার আমাদের সেডেল অ্যানেস্থেসিয়া বলি, যে আমরা ঘোড়ার উপরে যে বসি, ঘোড়ার উপরে যে গদিটা থাকে ওটাকে বলে সেডেল। কাজে ওই গদিতে বসলে আমাদের শরীরের যে অংশটা ওটা টাচে থাকে এইটাকে বলে সেডেল এরিয়া। এই অংশটা তখন তার মনে করেন যে প্যারালাইসিস থাকবে, তার মানে তার পায়খানা পেশাবের রাস্তাটা বা ওই এরিয়াটা মনে করেন অবশ অবস্থা থাকবে। এইটা একটা অ্যাবসলিউট ইন্ডিকেশন ফর মনে করেন যে সার্জারি। মানে বলা হচ্ছে, বই পুস্তকে বলা হচ্ছে যে 24 থেকে 48 ঘন্টার ভিতরে যদি অপারেশন করা হয় তাহলে এটা সবচেয়ে ভালো রেজাল্ট। পরে আসলেও আমরা করি, কারণ তাছাড়া তো উপায় নেই, তাছাড়া তাকে এই মানে এই তার দুরূহ এই যে কন্ডিশন, যে খুব একটা খারাপ একটা কন্ডিশন, এটা থেকে মানে রিগেইন করার একটা উপায় হলো সার্জারি। না তাহলে এটা তো, এবং সার্জারি পরে, এই সার্জারি পরে কিন্তু ফিজিওথেরাপি লাগে, তার কারণ তার পাটা দুর্বল হয়। হ্যাঁ, সেজন্য তার পায়ের বা মাসলগুলো স্ট্রং করার জন্য ফিজিওথেরাপি এটা ভালো রোল প্লে করে। কিন্তু এই রুগীগুলো নিয়ে না মানে খুব এই রুগীরা খুব সাফার করে, যে সেজন্য আজকে আমরা যে প্রোগ্রামটা করতেছি, যে স্পাইন সার্জন এবং মানে ফিজিওথেরাপিস্ট আমরা প্রোগ্রাম করতেছি, যে এরকম যদি এক্সচেঞ্জ অফ ভিউজ হয় এটা রুগীদের জন্য ভালো। আবার মনে করেন যে উনি জানলেন যে কোনটা কোনটা অপারেশনের অ্যাবসলিউট ইন্ডিকেশন, কারণ রুগী তো অপারেশন অ্যাভয়েড করতে চাইবেই, কিন্তু কর্ডা ইকুইনাস সিনড্রোমটা যদি ফিজিওথেরাপি দিতে থাকে তাহলে তার ওই যে ড্যামেজটা পার্মানেন্টের দিকে যেতে থাকে, আরো বেশি হবে। কাজে এই নলেজটা ফিজিওথেরাপিস্টের থাকতে হবে যে এটাকে সার্জারিতে রেফার করতে হবে। আপনার কাছে আমি আবার আসবো। ইয়াসিন, যে কথাটি স্যার বলছিলেন যে কর্ডা ইকুইনাস সিনড্রোমের ট্রিটমেন্ট পরে আপনার ফিজিওথেরাপির একটা ভালো রোল আছে, আসলে আপনারা কি করেন? আমরা আসলে ওই পেশেন্টকে আসলে ইন্ডিভিজুয়ালি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি উইকনেস থাকে না, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি উইকনেস থাকে। তো ওই জন্য মেজারমেন্ট বা আমরা একটা অ্যাসেসমেন্ট পদ্ধতির মাধ্যমে তার মাসেল পাওয়ারগুলোকে বিল্ড আপ করি। বিশেষ করে তার বোথ লোয়ার লিম্ব মাসেল উইকনেস হয়ে যায় এবং পেলভিক রিজনের যে মাসেলগুলো আছে, পেলভিক ফ্লোর এক্সারসাইজ, যেগুলোর মাধ্যমে বোথ লোয়ার লিম্ব এবং পেলভিক ফ্লোরের মাসেলগুলোকে স্ট্রেংথ করা। তার গেট ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে, অনেক সময় তার হাঁটার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, অনেক সময় ব্যালেন্স রাখতে পারে না রোগীদের, এক্ষেত্রে আমরা ব্যালেন্সিং এক্সারসাইজ। ওভারঅল তার মানে লোয়ার লিম্বে যে মাসেল মানে স্ট্রেংথ বাড়ানো, তার চলাফেরার শক্তি স্বাভাবিক করা, তার পেলভিক রিজনের যে অ্যাক্টিভিটিসগুলো যেমন প্রস্রাব পায়খানা কন্ট্রোল থাকে না, ওই ক্ষেত্রে দেখা যায় তার বাউল ব্লাডার ইনকন্টিনেন্সটাকে আবার রিকভার করতে কিছু পেলভিক ফ্লোরের স্পেসিফিক কিছু মাসেল এক্সারসাইজের প্রয়োজন পড়ে, কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন আমরা অনেক সময় ইউজ করি যেটাতে তার মাসেল পাওয়ারগুলো বাড়াতে সাহায্য করে। প্রফেসর ডক্টর শহীদুল, আপনার কাছে আসি। অনেক সময় আমাদের একটা ধারণা থাকে যে রুগীরা এসে বলে ব্যথার জন্য গেলাম, পরে পা প্যারালাইসিস হয়ে গেল। আর আপনি একটা কথা বলছেন যে কর্ডা ইকুইনাস সিনড্রোম, যেটা বলছে 2 পা অবসাদগ্রস্ত হয়ে যায়, সেক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অপারেশন করলে সে আবার পূর্ব অবস্থায় ফেরত যেতে পারে। তাহলে আমরা যে মেসেজটা দর্শকদের দিতে চাই যে তাহলে কর্ডা ইকুইনাস সিনড্রোম আমরা বুঝবো কী করে যে কর্ডা ইকুইনাস সিনড্রোম হয়েছে এবং কখন তাকে চিকিৎসা নিতে হবে? যে কর্ডা ইকুইনাস সিনড্রোম, যে ইউজুয়ালি রোগীটার আগে থেকে একটু কোমর ব্যথা থাকে, হঠাৎ করে সে কোমর ব্যথাটা বেড়ে দেওয়ার পর তার মনে করেন 2 পা অবশ হয়ে গেল। যে অনেক সময় 2 পা অবশ নাও হতে পারে, যে একটা রোগীর ভিতরে সবগুলো সিমটম থাকবে এরকম না, যে তার তখন মনে করেন যে পেশাব করতে কষ্ট হবে, পেশাব মনে হচ্ছে চাপ দিয়ে করতে হচ্ছে। ইয়াং মানুষ, তার বৃদ্ধ মানুষদের তো মনে প্রস্টেট বড় হলেও সমস্যা হয়, কিন্তু ইয়াং মানুষ তার পেশাব চাপ দিয়ে করতে হচ্ছে। তারপর তার মনে করেন যে পেশাব পায়খানার আর ওই জায়গাটা অবশ, তার কনস্টিপেশন ডেভেলপ করতেছে। হ্যাঁ, তার মনে করেন যে সেক্সুয়াল পাওয়ারটা মনে করেন যে রস হয়ে যাচ্ছে,
এইগুলো সাধারণ মানুষের জন্য এগুলোই হলো সিমটম, যে তাদের বোঝার জন্য যে কোমর ব্যথা থাকা একটা রোগীর সেটা খারাপ হয়ে গেল এবং এই সিমটমগুলো ডেভেলপ করলো, সেটা হলো কডাইকোনাসিস। তো এটা তো একটা ইমার্জেন্সি Emergency এবং surgery এটা কিন্তু আপনি বলছেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে অপারেশন করতে পারলে, মানে এটা আপনি বোঝাতে চেয়েছেন যে এখানে যে নার্ভটা কম্প্রেস করে আছে, এই নার্ভটা যত কম্প্রেস করা থাকবে তত ড্যামেজের দিকে যাবে। যদি আমরা ইমিডিয়েট যদি এটাকে রিলিজ করে দিতে পারি তাহলে এটা এই সাইনগুলো থাকলে খুব দ্রুতই একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করলে, স্পাইন সার্জনের সাথে যোগাযোগ করবে। আমরা শুধু অর্থোপেডিক যদি বলি তাহলে নিউরো সার্জনদের মন খারাপ হবে। সেজন্য স্পাইন সার্জন কামস ফ্রম বোথ দি সোসাইটি, ফ্রম অর্থোপেডিক সাইড অ্যান্ড ফ্রম নিউরোসার্জিক্যাল সাইড। তো সেক্ষেত্রে একটা জিনিস রয়ে যায়, আপনি যেটা বলছেন যে রোগী 24 থেকে 48 ঘন্টা আসতে পারলো না, এক সপ্তাহ পরে আসলো, হ্যাঁ, সেক্ষেত্রে তো তার আসলে আপনি অপারেশন করে দিচ্ছেন কিন্তু তার এই উইকনেস থেকে যায়। তো সেক্ষেত্রে ইয়াসিন আলী, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ইয়াসিন আলী ভাইদের রোলটা অনেক বেশি থাকে, কারণ সে কডাইকোনার কারণে তার পাটা প্যারালাইসিস হয়ে আছে, সে মুভ করতে পারছে না, উনি অপারেশন করে দিয়েছে। এরপরে এই মাসল মুভমেন্ট বাড়ানোর জন্য আপনারা তখন আর কি করে থাকেন? না, আসলে ফিজিওথেরাপি একটা ভাস্ট ট্রিটমেন্ট পদ্ধতি। এখন পেশেন্ট টু পেশেন্ট আমরা এটা ভেরিয়েশন থাকে। যেমন দেখা যায় যে অনেকের ডায়াবেটিস আছে, অনেকের ক্রনিক কিডনি ডিজিজ আছে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক তার মাসল উইকনেসটা আরও বেশি থাকে। যেমন ডায়াবেটিস যদি এমনি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে বা ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে, তার নার্ভগুলো এমনিতেই ড্যামেজ। সো দেখা যায় যে তার ক্ষেত্রে আমাদের একটু এক্সট্রা মেজার নিতে হয়। একটু আমরা ইলেকট্রিক্যাল এক ধরনের স্টিমুলেশন ইউজ করি, ফেরাডিক, গ্যালভানিক, দুই ধরনের পদ্ধতি আছে, যেটাতে তার ওই নার্ভগুলোকে আবার অ্যাক্টিভ করা, মাসল পাওয়ারগুলোকে ফিরে নিয়ে আসে। সাথে কিছু স্ট্রেনথেনিং প্রোগ্রাম থাকে, মানে গ্রাজুয়ালি করতে হয়। যেমন তার মাসল পাওয়ার আমরা নর্মালি ধরুন 5 বলি, সেটা তার কমে যে 3 হয়ে গেছে, 3 থেকে 4, 4 থেকে 5-এ নেওয়ার জন্য তাকে গ্রাজুয়ালি বেশ কিছু প্রোগ্রাম করতে হয় এবং এক্সারসাইজগুলোতে অনেক ভিন্নতা থাকে। তার প্রোগ্রেশন অনুযায়ী এই এক্সারসাইজগুলো চেঞ্জ হয়। সেটা একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট করতে পারে। এমনি যেখানে আপনারা আসলে ইনস্ট্রুমেন্টাল করেন এই ফিজিওথেরাপিটাকে, ইনস্ট্রুমেন্টাল এটা বোথ, কিছু ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টস ইউজ হয়, সাথে ম্যানুয়াল এক্সারসাইজ। ম্যানুয়াল এক্সারসাইজের ভূমিকা এখানে বেশি। সাথে দেখা যায় যে অনেকে আবার এই দীর্ঘমেয়াদী প্রসেসটা অনেকে রিসিভ করে না। হয়তো সার্জন বললো বা চিকিৎসক বললো, উনি বললো যে বাসায় যে কিছু এক্সারসাইজ করবো তাহলে বোধহয় হয়ে যাবে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম পাই যে যখন করা দরকার ছিল পোস্ট অপারেটিভ পিরিয়ডে দেখা যায় একটা সার্জারি, একটা এক্সপেন্সিভ প্রসিডিউর থাকে, এরপরে অনেকে সচেতন না, ফিজিওথেরাপিটা মনে করে বাসায় কিছু এক্সারসাইজ করলেই হয়ে যাবে। এখানে যে একটা প্রাতিষ্ঠানিক বিষয় আছে বা একটা প্রফেশনাল হেল্প লাগবে, এই জিনিসটা সচেতনতা না থাকায় রোগীরা দেখা যায় যে বাড়িতে চলে গেল, গ্রামে চলে গেল। অনেক পরে যখন দেখা যাচ্ছে না আর ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আবার ফলো আপে আসলো, তখন বললো যে আপনি কি ফিজিওথেরাপি নিয়েছিলেন? না, নেওয়া হয়নি। তখন আসলে বেশি দেরি হয়ে যায়, মাসলগুলো ওয়াস্টিং হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে একটা সুন্দর সার্জারি হলো, বাট তার স্বাভাবিক জীবনে সে ফিরতে পারছে না। এই জন্য আসলে সার্জারিটা বললো যে আমাদের এই সমন্বয়টা খুব দরকার, একটা সমন্বিত একটা প্রচেষ্টা হলে একজন রোগী। প্রফেসর ডক্টর শহীদুল, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, আসলে এই কোমর ব্যথায় আপনি বলেছিলেন যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, পিআরপি ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন, যেটি ইয়াসিন বললো, এখানে পিআরপি রোলটা কি? জি, আপনি চমৎকার বলেছেন যে কি হয় যে একটু ডিস্কটা বালজিং হয়ে আসলো, পিআরপিতে কি করে, এবং মনে করেন যে স্টেনোসিস হয়। পিআরপিতে কয়েকটা জিনিস করে, যে এর অ্যানালজেসিক ইফেক্ট আছে। আর হলো যে শহীদুল একটু আসছে, আমাদের দর্শক একজন সাথে আছেন, আমার অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। হ্যালো দর্শক, বলেন আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো হ্যালো, আপনার সমস্যার কথাটি বলুন। হ্যাঁ বলুন প্লিজ। সমস্যাটা হলো গিয়া আমার মার ওই মাথার পিছনের অংশে ব্যথা। জি, এখন হলো এই লাস্ট 3 দিন যাবত এই ব্যথাটা। আচ্ছা, সে স্থানীয় ডক্টরের কাছে গেছিল, তাকে ফ্লেক্সিলাক, B1-6 আর হলো গিয়া এই নেক্সুদিস 3টা ওষুধ দিচ্ছে। যে দর্শক আমরা বুঝতে পেরেছি, আসলে যদিও আজকে আমরা মাথার পিছনে ব্যথা নিয়ে কথা বলছি না, তবুও প্রফেসর ডক্টর শহীদুল আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে বলে দিতেন। জি জি জি, ওনার প্রথমত ওনার ব্লাড প্রেশারটা চেক করতে হবে। তো ব্লাড প্রেশার যদি ভালো থাকে তো তখন স্পাইনের ব্যথার জন্য মনে করেন মাথার পিছনে ব্যথা হতে পারে, আবার মাথার ভিতরে সমস্যার জন্য মাথার ব্যথা হতে পারে। কিন্তু এই জন্য আমার মনে হয় যে মাথার পিছনে যেহেতু ব্যথা, শুরুতে ওনার একজন নিউরোলজি কনসালটেন্সি করলে ভালো হয়।
দর্শক নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে একজন নিউরোলজিস্ট দেখিয়ে আপনার কি সমস্যা হচ্ছে জেনে আপনার ওষুধ খেলে ভালো হবে। প্রফেসর ডক্টর শহীদুল, ইয়াসির আলী সাহেব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে আমরা দেখলাম যে কোমর ব্যথার যে চিকিৎসা, এখানে অর্থোপেডিক্সের কনজারভেটিভ, সার্জিক্যাল, পিআরপি এবং সবশেষে যেটা রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক ভালো থাকুন, শুভেচ্ছা সবাইকে, খোদা হাফেজ।